নমস্কার। আজ পূর্ণ রথযাত্রা। মরমিয়ার তরফ থেকে সবাইকে আমার শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাই। আজকে সম্পূর্ণ একটা অন্য প্রসঙ্গ নিয়ে, অন্য রকম প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। স্বাদ বদলাবো। জিজ্ঞাসা রেখেছেন সুনীত বিশ্বাস, বলছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের মধ্যে যে সুগভীর সম্পর্কের ইঙ্গিত আমরা কথামৃতে পাই, সে সম্পর্কে যদি কিছু বলেন। এটা একটা বিশাল ভাস্ট সাবজেক্ট। কথা শুরু করলে আর এই নিয়ে কথা শেষ হয় না, কারণ এগুলো আমাদের প্রাণের কথা। যাই হোক, তবু অল্প সময়ের মধ্যে কয়েকটা জায়গায় একটুখানি ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে যখন আমরা নিজেদের মধ্যে কথা বলি, তখন একটা কথা খুব উঠে আসে, তিনি হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তিনি কোনো সংঘ নেতা নন, তিনি কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নন, তিনি শুধু কয়েকটা মানুষ তৈরি করতে এসেছিলেন। এমন এক একটা মানুষ যে সেই মানুষগুলি এক একজন এক একটা প্রতিষ্ঠান হয়ে উঠবে, এবং তার বাগানে অনেক রকমের গাছ, তাতে অনেক রকমের ফুল ফোটার সম্ভাবনা। তিনি সবাইকে একই নিয়মে, একই আদর্শে বাঁধার চেষ্টা করেননি। যে গাছটা যেমন, যার যেমন সম্ভাবনা, এক উত্তম মালির মতন তাকে সেইভাবে তিনি পরিচর্যা করেছেন। ঠিক তৈরি করেছেন বললে ভুল হবে, কারণ তৈরি হয়েই আছে তারা। তাদের মধ্যে সেই সম্ভাবনাটা যেটা রয়েছে, সেটা একটা দক্ষ কুমোরের মতন হাত দিয়ে আদর করে, স্পর্শ করে সেগুলোকে শুধু একটা আকার দিয়েছেন, শেপ দিয়েছেন। তাই জন্যে তাকে মানুষ গড়ার কারিগর বলা হয়। নরেন্দ্রনাথ দত্ত তখন তার বয়স 18, 19, 20 এই সময় তিনি যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন, অনেকেই তাকে জিজ্ঞাসা করতো, বন্ধুরা, কেন যাস ওখানে? উনি বলতেন, উনি যা বলেন সেগুলো শুনতে আমি যাই না, ওগুলো আমি জানি, কিন্তু ওনাকে দেখতে যাই। এই যে ভাব সমাধি, সবিকল্প সমাধি, বিভিন্ন রকমের দশা অবস্থা, যেগুলো আমরা শাস্ত্রে পড়ি, ঈশ্বর দর্শনের নানা রকম যে চিহ্ন রয়েছে, বালকবধ, পিশাচবধ, উন্মাদবধ হয়ে যায় ঈশ্বর দর্শন হলে, সেগুলো কি শুধুই শাস্ত্রের কথা না সত্যি সত্যি হয়? সেইটা দেখার জন্য ওনার কাছে আসি, উনি বলতেন। নরেন্দ্রনাথ দত্ত খুব তার্কিক ছিলেন সেই সময়, প্রচন্ড পড়াশোনা করতেন। প্রাচ্য দর্শন, পাশ্চাত্যের দর্শন যা ছিল সব তিনি গোগ্রাসে গিলতেন, আপনারা সবাই জানেন। এবং তার নিজের মধ্যেও অনেক জ্ঞান ছিল, অন্তর্দৃষ্টি ছিল, অসম্ভব যুক্তিবাদী ছিলেন। ইংরেজি, বাংলা, হিন্দি সমস্ত ভাষায় দক্ষ ছিলেন, এবং বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে শুরু করলেই তাকে তর্কে জিততে হবে, এরকম একটা অহমিকা বা দম্ভের প্রভাবও তার মধ্যে ছিল, যে তিনি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে সবাইকে একদম ধুলোর মতন উড়িয়ে দেবেন, এরকম একটা ভাব তার মধ্যে খুব স্ট্রং ছিল। একটা রুক্ষতা ছিল সেই সময়, বিশেষ করে তিনি যখন আলোচনা করতেন, বন্ধুদের সাথে মিশতেন, অনেক বন্ধুরাই তাই তাকে একটুখানি এড়িয়ে এড়িয়ে যেত। বিশেষ করে যারা একটু ভক্তিভাব নিয়ে থাকতো, ঠাকুরের ভক্তরাও, যারা ঠাকুরকে তখন ভগবান বলছেন, নারায়ণ বলছেন, ঠাকুরের এক একটা কথা নিয়ে তারা নিজেদের মধ্যে জল্পনা কল্পনা করছেন, তারা নরেন্দ্রনাথ দত্তের যুক্তির সাথে কিছুতেই পেরে উঠতেন না, তারা একটু দূরে থাকতেন, এড়িয়ে এড়িয়ে যেতেন। ঠাকুর মজা পেতেন। তিনি বলতেন, নরেনের তো শুষ্ক জ্ঞানীর চোখ নয়, ও তো প্রেমিকের চোখ।
নরেন্দ্রনাথ দত্তর মধ্যে তখন এমন একটা জ্ঞানের পিপাসা, যে প্রেমের যে তার শক্তি, বিরাট প্রেমের শক্তি, সেটা কিছুটা সুপ্ত ছিল। সেই সুপ্ত প্রেমের শক্তিকে জাগানোই হচ্ছে ঠাকুরের কাজ। লক্ষ্য করে দেখবেন নরেন্দ্রনাথ দত্ত এবং ঠাকুর রামকৃষ্ণের মধ্যে যে খুব ইন্টেলেকচুয়াল আলোচনা হচ্ছে, খুব তর্ক বিতর্ক হচ্ছে, তা কিন্তু নয়। উনি আসতেন, প্রণাম করতেন, ঠাকুর গান করতে বললে গান করতেন, মাঝে মাঝে নিজে থেকেই গান করতেন, কিছুক্ষণ বসতেন, একটু বাইরে যেতেন, হাজরা মশাইয়ের কাছে বসে একটু হুঁকো খেতেন, আবার এসে বসতেন, যা হচ্ছে দেখতেন, শুনতেন। নিজে খুব একটা সেই সব আলোচনার মধ্যে অংশগ্রহণ করতেন না। আর ঠাকুরের নরেন্দ্রনাথ দত্তের প্রতি ছিল ঠাকুরের নিজের ভাষায় মাদি ভাব। বলতেন, নরেন যেন আমার শ্বশুর ঘর, নরেন যেন সূর্য, যে সূর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, কিন্তু আকাশে যখন সন্ধ্যাবেলা চাঁদ ওঠে, সেই সূর্যের আলোকেই তার জ্যোৎস্না, সেই দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়, তাকিয়ে থাকতে ভালো লাগে, কারণ সেটা হচ্ছে প্রেমের এক স্পর্শ। তাই জ্ঞান যখন নীরস এবং শুষ্কভাবে মানুষের মধ্যে প্রকাশিত হয়, তখন সেই জ্ঞান মর্মতে গিয়ে পৌঁছায় না, প্রাণে গিয়ে লাগে না, চেতনার বিপ্লব ঘটায় না, কিছু রূপান্তর করতে পারে না। কিন্তু সেই জ্ঞানের প্রকাশ যদি হয় প্রেমের বেদিতে, প্রেমের আদরে, প্রেমের স্পর্শে, তখন সেই জ্ঞান এক যুগান্তকারী ঘটনা হয়ে যেতে পারে, তোলপাড় করে দিতে পারে সমাজকে, সভ্যতাকে। তাই নরেন্দ্রনাথের মধ্যে সেই প্রেম শক্তিকে পূর্ণভাবে জাগ্রত করে তোলা, এটাই ছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাজ। তাই ঠাকুর তার প্রতি একটা মাতৃভাব আরোপ করতেন। নরেন কতদিন আসেনি, নয়নকে না দেখলে আমার বুকের মধ্যে কেন আঁচড় পাচড় করছে, নয়নকে কতদিন দেখিনি, নরেন তুই এলি, এই তোর জন্য মিষ্টি রেখে দিয়েছি, মিষ্টি রেখে দিয়েছি, এই মাখন রেখে দিয়েছি, তুই খা, তুই খা। আমাকে একা দিচ্ছেন কেন, আপনি সবাইকে দিন। না রে, অন্য কেউ হজম করতে পারবে না, তোর জন্য রেখে দিয়েছি, তুই খা, তুই খা। এই শ্বশুর ঘর বলা মানে হচ্ছে যে, দেখবেন বাবা, তার সাবালক ছেলের বিয়ে হয়ে গেছে, ছেলের সাথে বাবার কোনো কথাই নেই, দুজনেই এত ইগো, পুরুষের ইগো। কিন্তু বৌমার সাথে কিন্তু শ্বশুর মশাই অনেক গল্প হয়, কারণ বৌমা ইগো নিয়ে তাকে যায় না। বাবা একটু বসুন, আপনাকে হাত পাখা করে দিই, আপনাকে একটু, আপনি কিছু খান, একটু জল খান, একটু চা খান। হ্যাঁ বৌমা, আজকে বড্ড ক্লান্তির দিন গেল জানো, আজ একটু অশান্তি হলো বাজারে গিয়ে জানো। ছেলেকে কোনোদিন বলবে না, বৌমাকে বলবে। অর্থাৎ একটা নমনীয়তা নিয়ে আসা, স্নেহেতে, বাৎসল্যে, প্রেমে, ভালোবাসায় মাতৃভাব। এই মাতৃভাব ঠাকুর রাখতেন বেশি নরেন্দ্রনাথ দত্তের প্রতি। নরেন্দ্রনাথ দত্তের মধ্যে যে সুপ্ত প্রেমের শক্তি, সেটাকে জাগানোর জন্য। এই প্রসঙ্গে বলি, যত অবতার, দশাবতার তত্ত্ব কিংবা যত অবতারেরা আসেন, তাদের সাধারণত বলা হয় বিষ্ণু অবতার। বিষ্ণুর যে অংশ বা বিষ্ণুর যে তত্ত্ব, সেই তত্ত্ব থেকে অবতারেরা নেমে আসেন। বৈষ্ণবী মায়া, স্নেহ, প্রীতি, ভালোবাসা, যে বিষ্ণু শক্তি সবকিছুকে ধারণ করে, রক্ষা করে। একদিকে সৃষ্টি, একদিকে প্রলয়, মাঝখানে বিষ্ণু। সৃষ্টি এবং প্রলয়, এই দুইকে ব্যালেন্স করার জন্য বিষ্ণু। নরেন্দ্রনাথ দত্ত হচ্ছেন শিবের অবতার, শিবের অংশ থেকে তিনি এসেছেন। তাই তিনি এসেছেন ধ্বংস করতে, ভাঙতে। কি ভাঙতে? যত জড়তা, যত তামসিকতা, যত অজ্ঞানতা, যত মিথ্যা, এগুলো ভাঙতে। কিন্তু সেই ভাঙাতে যেন আঘাত না লাগে, তার জন্য দরকার বিষ্ণু শক্তি। একটা গাছকে বেশ বড় করতে গেলে মাঝে মাঝে তার ডালপালা কাটতে হয়, সেটা আঘাতটা যেন না লাগে।
কষ্ট যেন না পেতে হয়, তাই জন্য তাকে সামলে রাখার জন্য, তার উপর একটা রাশ টানার জন্য বিষ্ণু শক্তির দরকার হয়, পেছনে বিষ্ণু শক্তি থাকে। হনুমান যদি শিবের অবতার হন, পেছনে শ্রীরামচন্দ্র। বলরাম যদি শিবের অবতার হন, পেছনে শ্রীকৃষ্ণ। নিত্যানন্দ মহাপ্রভু যদি শিবের অবতার হন, পেছনে চৈতন্য মহাপ্রভু। তাই জন্যে আপনারা সবাই জানেন, ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন নরেন্দ্রনাথ দত্তকে, হ্যাঁ তোর কি ইচ্ছে করে রে, কোনটা ভাবতে তো সবচেয়ে বেশি ভালো লাগে? তখন নরেন্দ্রনাথ দত্ত যে উত্তরটা দিয়েছিলেন, আমার মনে হয় আমি সেই সুখদেবের মতন কোন একটা গুহায় বছরের পর বছর জন্মান্তর সমাধিস্থ হয়ে থাকব। এটাই বিবেকানন্দ বা নরেন্দ্রনাথ দত্ত যাই বলুন না কেন, এটাই তার সত্তা, এটাই তার অরিজিনাল নেচার, এটাই তার পরিচয়। ঠাকুর জানতেন, তাই বলতেন ও সপ্তঋষির এক ঋষি, সমাধিস্থ হয়েই আছে সে। যখনই নিজেকে জানতে পারবে আর থাকবে না। কিন্তু উত্তরে সেদিন ঠাকুর বলেছিলেন, ছি ছি ছি, আমি ভেবেছিলাম তুই একটা বড় গাছ হবি, যে গাছ কত বাতাস দেবে, কত ছায়া দেবে, কত ফুল ফল দেবে মানুষকে। তুই শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবছিস। এই জ্ঞানের শক্তির সাথে প্রেমের শক্তি জাগানোর চেষ্টা করছেন ঠাকুর রামকৃষ্ণ। কারণ তখনও পর্যন্ত নরেন্দ্রনাথ দত্ত কিন্তু একবারও ভাবেননি যে তিনি কোনো সংস্কারক হবেন, একবারও ভাবেননি তিনি সমাজ, দেশ এইসব নিয়ে চিন্তা করবেন, ভাবি কালে তিনি একজন প্রফেট হবেন, তিনি অনেক মানুষের জন্য অনেক পথের সন্ধান দেখিয়ে যাবেন। তিনি কল্পনাও করতেন না। তিনি শুধু ভাবতেন কি করলে আমার সেই ঈশ্বর দর্শন হবে, কি করলে আমি সেই পূর্ণ সত্যকে জানতে পারবো। এটাই ছিল তার মধ্যে প্রধান ভাব, প্রধান আবেগ। এই আবেগটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ঠাকুর শুধু কয়েকটা কাজ করলেন নরেন্দ্রনাথ দত্তকে নিয়ে। এগুলো প্রেমের প্রকাশ, প্রেমের ভাবে। একবার ওই যখন নরেন্দ্রনাথ দত্ত এসে বললেন যে আপনার এই সমস্ত যে এইসব ভাবটাগুলো হয়, মায়ের সাথে কথা বলেন, এগুলো আপনার মনের রোগ, এগুলো সত্যি সত্যি হয় না, এগুলো স্কিজোফ্রেনিয়া, এগুলো ব্যামো, এগুলো এক ধরনের মূর্ছা, মৃগী। ঠাকুর বলেন, নরেন বলেছে, নরেন তো মিথ্যে কথা বলার ছেলে নয়, নিশ্চয়ই সত্যি কথা বলছে, যাই গিয়ে মাকে জিজ্ঞাসা করে আসি। তিনি চলে গেলেন ভবতারিণী মন্দিরে। নরেন্দ্রনাথ দত্ত দীর্ঘশ্বাস ফেললেন, সেই তো মাকেই গিয়ে জিজ্ঞাসা করছে। ঠাকুর এসে বললেন, মা বলেছে, ও নরেন তো এখন ছোট, ও এখন বুঝছে না, পরে ঠিক বুঝবে, যা তুই আমার সব গন্ডগোল করে দিয়েছিলিস, তোর সাথে কথা বলবো না কদিন, যা। যে ঠাকুর নরেনকে দেখার জন্য পাগল, যে ঠাকুর নরেন এলে আনন্দে কাঁদতেন, ঘরে যা আছে বার করে খেতে দিতেন, বললেন কথা বলবো না তো কথা বললেন না। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। নরেন্দ্রনাথ দত্ত আসছেন, প্রণাম করছেন, বসছেন, চলে যাচ্ছেন, ঠাকুর ফিরেও তাকাচ্ছেন না, যেন চেনেন না। এরকম ভাবে বেশ কিছুদিন কাটার পর একদিন বৃষ্টির রাতে, কেউ আসেনি সেদিন, নরেন্দ্রনাথ দত্ত ঠিক পৌঁছে গেছেন ভিজতে 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 দক্ষিণেশ্বরে। কথা না বলি উপায় নেই, আর তো কেউ নেই। ঠাকুর বললেন, আমি তো তোকে চিনতেই পারি না, আমি তো তোর সাথে কথাই বলছি না, তো তুই আসছিস কেন? আমার ভালো লাগে, আমি তাই আসি আপনার কাছে। আপনি কথা বলেন কি বলেন না আপনার ব্যাপার। ঠাকুর এসে তখন জড়িয়ে ধরলেন নরেন্দ্রনাথকে। এটাই তো প্রেম, এটাই তো তিনি জাগাতে চেয়েছিলেন। প্রেম মানেই অকারণ,
অহিতুক। তুমি আমায় ভালোবাসছো কিনা, তুমি আমার সাথে কথা বলছো কিনা, তোমার কাছ থেকে আমি রিটার্নে কিছু পাচ্ছি কিনা, এসব হিসেবে আমি করি না। আমি ভালোবাসি, ভালোবাসি, ব্যাস। সেখানে কোনো কন্ডিশন নেই। তুমি কি করলে তার উপর নির্ভর করে না আমার ভালোবাসা কমলো না বাড়লো। এটাই তো ঠাকুরের কাছ থেকে পাওয়া নরেন্দ্রনাথ দত্তের। ঠাকুর শরীর ছাড়ার অনেক দিন পরে নরেন্দ্রনাথ দত্ত তার গুরু ভাইদের কাছে, তার শিষ্যদের কাছে স্বীকার করতেন, দক্ষিণেশ্বরের গোড়ারায় সব পারেন। রাত্রিবেলা এমন প্রাণ একদম আকুলি বিকুলি করে উঠল, থাকতে পারলাম না। ঘর থেকে বেরিয়ে সেই সিমলা থেকে দক্ষিণেশ্বর ছুটতে 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 চলে গেলাম তার কাছে। দেখলাম তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন। দক্ষিণেশ্বরের গোড়ারায় সব পারেন। এই যে প্রেমের টান, যে প্রেম একদিন নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দ করে তুলবে, যে প্রেমের শক্তিতে একদিন নরেন্দ্রনাথ দত্ত ভারত আত্মা হয়ে উঠবেন, যে প্রেমের শক্তিতে একদিন নরেন্দ্রনাথ দত্ত নিজের ঈশ্বর লাভ, নিজের সমাধি, নিজের সত্যকে ভুলে বলতে পারবেন, যতক্ষণ পর্যন্ত একটা কুকুর অভুক্ত থাকে ততক্ষণ পর্যন্ত আমি বারবার জন্ম নেব। এটাই ঠাকুরের কাজ নরেন্দ্রনাথ দত্তের সাথে। এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল যে ঠাকুরের অনেক ভক্তরা ছিলেন, গৃহী ভক্তরা। তারা ঠাকুর থাকতে থাকতেই তারা ঠাকুরকে বুঝে গিয়েছিলেন সাক্ষাৎ নারায়ণ বলে। তারা এটাও মনে করতেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পূর্ব শরীরে চৈতন্য মহাপ্রভু ছিলেন। সেই চৈতন্য লীলা এদের কাছে একটা খেলা ছিল, যে সেই লীলায় আমরা কে কোনজন ছিলাম এই নিয়ে খুব জল্পনা কল্পনা চলত। ভক্তরা বেশ এই নিয়ে বেশ মজে থাকতেন। সাধারণত নরেন্দ্রনাথ কি রাখাল কি যোগেন এরা এই সমস্ত আলোচনার মধ্যে অতটা থাকতেন না। একদিন নরেন এসে দেখলেন কোনো এক ভক্তের বাড়িতে যে ঠাকুরের ছবি রয়েছে, তখনও ঠাকুর জীবিত, অসুস্থ কিন্তু জীবিত, ঠাকুরের ছবি রয়েছে, ধূপ টুপ জ্বলছে, পুজো করা হচ্ছে ঠাকুরকে। নরেন্দ্রনাথ দত্ত তখন ছলো ছলো চোখে তাদের জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা বুঝে গেছেন না যিনি ভগবান? তখন ভক্তরা বিনীতভাবে বললেন, উনি যেটুকু বুঝিয়েছেন ভেতরেতে উপলব্ধিতে তো তাই বলে যে যুগে যুগে যে অবতার আসছেন ইনিই তো আসছেন, সাক্ষাৎ নারায়ণ তো ইনি। তখন নরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, আপনারা কি ভাগ্যবান, আপনাদের কত তাড়াতাড়ি উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি কে, ওনার স্বরূপ বুঝিয়ে দিয়েছেন। আর আমি কি হতভাগ্য, এত চেষ্টা করছি, এত ধ্যান জাপ করছি, এত ওনার কাছে পড়ে রয়েছি, কিচ্ছু বুঝতে পারলাম না, কিচ্ছু বুঝতে পারলাম না। কিন্তু আমি যেদিন বুঝতে পারবো সেদিন কিন্তু আমি ছবি রেখে ধূপ জ্বালিয়ে পুজো করব না, জগৎকে ঢেরা পিটিয়ে বলে দেব যে ভগবানকে দেখেছি। আর ঠিক তাই করলেন তো তিনি। এই প্রসঙ্গে আরো একটা কথা মনে পড়ে গেল, সেদিনও ঠাকুর একা ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত তার কাছে এসেছেন এবং হাউ হাউ করে কাঁদছেন। বলি, কি রে, কি হলো, কাঁদছিস কেন? তখন নরেন্দ্রনাথ দত্ত বলেছিলেন, আমার যা কিছু জ্ঞান, আমার যা কিছু পড়াশোনা, যত বই পড়েছি, যত কিছু জেনেছি, যত বুদ্ধি বিচার দিয়ে বিশ্লেষণ করেছি, সব ভুলিয়ে দিন, আমাকে সব মুছে দিন। কেন রে, কি হলো? নরেন্দ্রনাথ দত্ত তখন বললেন, ওইগুলোর জন্যই যেন আপনার এবং আমার মধ্যে একটা দূরত্ব, আমি যেন আপনার কাছে পৌঁছতে পারছি না, এত বইপত্র, এত জ্ঞান চর্চার জন্য। ঠাকুর তখন আদর করে বললেন, না রে,
ওগুলোর প্রয়োজন আছে জগতের জন্য, লোকশিক্ষার জন্য। তাই জন্য মা ওগুলো তোকে করাচ্ছেন, উনি তুই চিন্তা করিস না। আরেকটা কথা, একটু অন্য প্রসঙ্গে কিন্তু প্রয়োজনীয় কথা এক্ষেত্রে বলে নিই। আপনারা যারা ঠাকুর, স্বামীজি, মায়ের ভক্ত, তারা প্রত্যেকেই ঘটনাটা জানেন যে নরেন্দ্রনাথ দত্ত পিতা মারা যাবার পর খুব কঠিন দারিদ্র্যের মধ্যে তাদের পড়তে হয়েছিল। মামলা মোকদ্দমায় একদম জেরবার, দিনের বেলা একদম ভাত উঠতো না, মানে ভাতে তরকারি থাকতো না, কি খাবে লোক, মা ভেবে পেতেন না। ভুবনেশ্বরী দেবী মায়ের এই অবস্থা দেখে, রান্নাঘরের অবস্থা দেখে নরেন্দ্রনাথ দত্ত বলতেন আমার নেমন্তন্ন আছে বলে বেরিয়ে যেতেন। সারাদিন রাস্তায় রাস্তায় টোটো করে ঘুরে বেড়াতেন। চাকরি পাওয়ার চেষ্টা করছেন, পাচ্ছে না, হচ্ছে না চাকরি, খুব কঠিন অবস্থা। সেই সময় তিনি ঠাকুরের কাছে ছুটে এসেছিলেন, বলেছিলেন আপনি তো মাকে বলেন আর মা তো সব শোনে, আপনি আমার হয়ে মাকে বলুন না যাতে আমার একটু চাকরি হয়, যাতে আমার একটু মায়ের মুখে হাসি ফোটাতে পারি, যাতে সংসারটা একটু চলে। ঠাকুর বললেন আমি কেন, তুই যা, তুই বল। বলে আমি সব কখনো ভবতারিণী মন্দিরে ঢোকেনি, মন্দিরের মাকে কেমন দেখতে তাই উনি জানেন না, তুই যা। না আমি পারবো না। না আমি তোর কথা আমি কেন বলতে যাবো, তুই নিজের কথা গিয়ে বল, যা। তারপরে ঘটনা আপনারা জানেন সবাই। নরেন্দ্রনাথ দত্ত গিয়েছেন বারবার, 3 বার গেছেন আর বেরিয়েছেন। আমাকে চাকরি দাও, আমাকে প্রতিপত্তি দাও, সংসারের অভাব মোচন করো, এসব কিছুই তিনি বলতে পারেননি। জ্ঞান দাও, ভক্তি দাও, ত্যাগ দাও, বিবেক দাও, শ্রদ্ধা দাও, এইসব বলে ফেলেছেন। আর বলে ফেলেছেন কারণ একটা অনির্বচনীয় শক্তি কাজ করছে তার সেই মন্দিরের মধ্যে, যেন একটা উজ্জ্বল জ্যোতি একদম ঘিরে ফেলছে। স্বাভাবিক, কারণ সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাধনা করেছেন, এতদিন সদ্য করেছেন, তার মধ্যে একটা সাংঘাতিক ভাইব্রেশন কাজ করছে। আর নরেন্দ্রনাথ দত্ত হচ্ছেন রিসিভিং একটা যন্ত্র, একজন উচ্চকোটির আধার। তিনি পারছেন না, ওখানে গিয়ে তিনি একটা অন্য ভূমিতে চলে যাচ্ছেন। তিনি সেখানে স্বার্থের কথা, জাগতিক কথা বলতে পারছেন না। ঠাকুর কিন্তু নির্বিকার আছেন, ঠাকুর নিজের কাজ আপন মনে করছেন। বারবার বকছেন, কিরে তুই বলতে পারলি না, যা আবার বল, আবার যা, বকছেন বারবার। 3 বারের পর তিনি বললেন আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না। ঠাকুর তখন শান্তভাবে বললেন ঠিক আছে যা, চিন্তা করিস না, তোর মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এই অবধি গল্পটা আপনারা সবাই জানেন, তারপরেরটাও জানেন, কিন্তু আমার গুরুত্বটা তারপরে কি হলো। ঠাকুর নির্বিকার থাকলেন যতক্ষণ নরেন ছিলেন। নরেন বেরিয়ে গেলেন, চোখের আড়াল হলে ঠাকুর নাচতে আরম্ভ করলেন মন্দির চত্বরে। রামলাল শুনে যা কি হয়েছে দেখ। নরেন আজ মাকে মেনেছে। এই নরেনের মাকে মানাটা কেন প্রয়োজনীয়? ইংরেজ আমল আমাদের যত দেবদেবী, সমস্ত কুসংস্কার ওরা প্রমাণ করার চেষ্টা করছে। ওদের যিশুই একমাত্র ভগবান। হ্যাঁ, বেদের যে নিরাকার নির্গুণ তত্ত্ব ওটা ভালো, এইসব মিলিয়ে মিশে যাওয়া খিচুড়ি করে একটা ব্রাহ্ম ধর্ম তৈরি করার চেষ্টা হচ্ছে। এই নরেন্দ্রনাথ দত্ত একদিন সন্ন্যাসী বেশে সারা পৃথিবীতে ধর্মপ্রচার করতে যাবেন। খুব দরকার পৃথিবীর যেটা ওল্ডেস্ট যে ট্র্যাডিশন, তন্ত্র, যার রাজধানী হচ্ছে বাংলা, তিব্বত, শৈব পরম্পরা, অনার্য, অনেক বিজ্ঞান, অনেক পণ্ডিতদের মতেই শিব অনার্য দেবতা। সেখান থেকে কালী এসেছেন, শক্তি তত্ত্ব, সেটা যেন হারিয়ে না যায় পৃথিবী থেকে, যেন সংরক্ষণ হয় সেই জ্ঞান, সেই ট্র্যাডিশন, সেই ঐতিহ্য, সেই পরম্পরা যেন মুছে না যায়। এই যুগে যিনি হবেন কালের কথক, আগামী ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের যিনি হবেন রূপকার,
তিনি যখন মাকে মানবেন, মা কালী বা দুর্গা বা মাতৃতত্ত্ব, মাতৃ উপাসনাকে তিনি যখন মানবেন, তখন সেটা পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই বিবেকানন্দেরই শিষ্যা সিস্টার নিবেদিতা পরবর্তীকালে বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে, বিশেষ করে কলকাতার ইন্টেলেকচুয়াল সমাজে গিয়ে গিয়ে কনফারেন্স করেছেন, এই কালীতত্ত্ব বুঝিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে পর্যন্ত বুঝিয়েছেন। এরা মানতেন না। একজন বিদেশিনীকে এসে বোঝাতে হচ্ছে আমাদের বাঙালিদের কালীতত্ত্ব কি, কালীতত্ত্বের কি মানে। এইটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। তাই জন্য যে নরেন মাকে মেনেছে, মনে হচ্ছে আমাদের পরম্পরার সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে বিরাট একটা বৈশিষ্ট্য, বিশেষ করে বাঙালির ক্ষেত্রে। বাঙালির মধ্যে বৈষ্ণব, বেদান্ত এবং শাক্তের যে টাচ, ভারতবর্ষের অন্য কোথাও গেলে যেটা সহজে পাওয়া যাবে না, না দক্ষিণ না উত্তর। এই শাক্তের টাচটা, এই শক্তি উপাসনা, শক্তি পূজা, এর মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে। শক্তির থেকে যে ভক্তি এবং ভক্তির মধ্যে যে শক্তি, বিরাট সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাটা আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে প্রেমের রূপান্তরের সাথে সাথে। আর ওইটাই ছিল ওই কয়েকটা বছর নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর রামকৃষ্ণের সাথে। ওই কয়েকটা বছর ছিল নরেন্দ্রনাথ দত্তের কাছে এবং আরো অনেকের কাছে জীবনের শ্রেষ্ঠ সময়, সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর সময়। তাই জন্য ক্ষীর ভবানী মন্দিরে তার অভিজ্ঞতার পর নরেন্দ্রনাথ দত্ত চিঠিতে লিখছেন যে আমি তো সেই ঠাকুরের সামনে মুগ্ধ হয়ে বসে থাকা সেই বালক বই তো কেউ নয়। সেই সত্তাতে যখন তিনি ছেলে মানুষ একরাশ মুগ্ধতা নিয়ে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন, বিশ্বাস এবং অবিশ্বাসের দোলা, একদিকে সরল মনে সবকিছু বিশ্বাস করতে ইচ্ছে করছে, সবটা সমর্পণ করতে ইচ্ছে করছে, আরেক দিকে একটা পাশ্চাত্য, একটা যুক্তিবাদ, একটা বিজ্ঞান মনস্ক মন বিরোধ করছে যে না, যা কিছু দেখছি এটা সত্য হতে পারে না, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। সেই যে দোলাচল এবং তার মধ্যে আস্তে আস্তে সেই একটা সম্পর্ক তৈরি হয়ে ওঠা, একটা অহেতুক অকারণ সম্পর্ক, গুরু শিষ্যের থেকে অনেক বড় এই সম্পর্ক, বাবা ছেলের থেকে অনেক বড় এক সম্পর্ক, এক অবিচ্ছেদ্য এক অঙ্গ। সেটাই তার তখন জীবনের শ্রেষ্ঠ সময়, সেটাই তার লীলা, সেটাই তার যা কিছু তিনি করেছেন তার পরবর্তীকালে বিবেকানন্দ হয়ে। সব ভিত হচ্ছে সেই কয়েকটা বছর ঠাকুরের সাথে। এই বলে আজকের মতো আমাদের এই ভিডিও প্রেজেন্টেশন শেষ করছি। নমস্কার।